আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। সুপার ক্লাসিকোর সময় এটা আর্জেন্টিনা বনাম ব্রাজিলের মধ্যকার এই হাই ভোল্টেজ ম্যাচ সম্পর্কে আলোচনা করব। তবে তার আগে অন্য একটা বিষয়ে যেতে চাই। আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের অন্যতম সেরা একজন ক্রিকেটার তামিম ইকবাল মারাত্মক রকমের অসুস্থ, যেটা বাংলাদেশি প্রায় প্রতিটা ক্রীড়াপ্রেমীর হৃদয় একেবারে ছুঁয়ে গিয়েছে। আশা করছি খুব দ্রুত সুস্থ হয়ে উঠবেন, আপনারা সকলে দোয়া করবেন, এমন একটা আবেদন থাকলো। আচ্ছা, মূল টপিকটাতে চলে আসি। আর্জেন্টিনা বনাম ব্রাজিলের মধ্যকার সুপার ক্লাসিকোর এই ম্যাচটা অনুষ্ঠিত হবে বাংলাদেশের সময় অনুযায়ী 26শে মার্চ ভোর 6টা থেকে। এবং নিশ্চয়ই আপনারা সকলে মুখিয়ে আছেন, এই মুহূর্তে খুবই ক্লোজ একটা এনকাউন্টার দেখার আমরা অপেক্ষায় আছি। যদিও সর্বশেষ হেড টু হেড রেজাল্টগুলো আর্জেন্টিনার পক্ষেই কথা বলবে। সেই 2019 সালের কোপা আমেরিকার সেমিফাইনালে তারা ব্রাজিলের কাছে হেরেছিল, এরপরে আর হার দেখতে হয়নি। তবে আপনি যদি সাম্প্রতিক রেজাল্টগুলো দেখেন, একেবারে ন্যূনতম ব্যবধানে অর্থাৎ 1-0 রেজাল্ট অনেক বেশি পাবেন। অর্থাৎ এখানে ক্লিয়ার কাটভাবে কোনো দলই যে অন্য একটা দলের উপর কমপ্লিট ডমিনেশন, গোলের দিক থেকে ডমিনেশন পেয়েছে সেটা বলার সুযোগ নেই। যদিও কাগজে কলমে আর্জেন্টিনার সাম্প্রতিক পারফরমেন্স এবং ওভারঅল তাদের দলের অবস্থার দিক থেকে এগিয়ে থাকবে। তবে ব্রাজিলের কথা ভুলে গেলে চলবে না, ব্রাজিলের কাছে সত্যিকার অর্থে একটা ভালো, বিশেষ করে ফাইনাল থার্ডে একটা ভালো কম্বিনেশন আছে। এখন আমি যদি টিম আর্জেন্টিনার প্রথম কম্বিনেশন সম্পর্কে আলোচনা করতে চাই, এই ম্যাচে এই মুহূর্ত পর্যন্ত যে জিনিসটা নিশ্চিত সেটা হচ্ছে রড্রিগো ডিপল এই ম্যাচে ফিরে আসছেন। এবং ডিপলের ফিরে আসা মানে আর্জেন্টিনা জাতীয় দলের ছোট্ট একটা পরিবর্তন আসবে শুরুর একাদশে। ডিফেন্স লাইনটা আগের মতোই থাকবে, গোলকিপার হিসেবে এমি মার্টিনেজি আছেন বলাই বাহুল্য। যে পরিবর্তনটা আসতে পারে সেটা হচ্ছে রড্রিগো ডিপলকে জায়গা করে দিতে এখানে লিয়ান্দ্রো পারেদেস জায়গাটা হারাবেন নাকি জুলিয়ানো সিমিওনি জায়গাটা হারাবেন, সেটা একটা দেখার মতো ব্যাপার। টিওএসএ স্পোর্টস এই মুহূর্তে বলছে যদি শেষ পর্যন্ত লিয়ান্দ্রো পারেদেস দলে টিকে যান এবং রড্রিগো ডিপল তার সাথে যুক্ত হন, তাহলে এটা একেবারে 4-4-2 একটা সিস্টেম হবে। অর্থাৎ মিডফিল্ডে, সেন্টার মিডফিল্ডে দুটো জায়গায়, একটাতে লিয়ান্দ্রো পারেদেস, একটাতে এনজো ফার্নান্দেস, রাইট সাইডেড ওয়াইড মিডফিল্ডার হিসেবে ডিপল, লেফট সাইডে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার বা এমন টাইপের কোনো একটা কম্বিনেশন আমরা দেখব। সেক্ষেত্রে জুলিয়ানো সিমিওনে থাকবেন না। তবে আমার কাছে মনে হয় প্রতিপক্ষের ওই সাইডটাতে, ওই উইংটাতে অর্থাৎ লেফট উইংয়ে যেহেতু ব্রাজিলিয়ান স্টার ভিনিসিয়াস জুনিয়র আছেন, নাহুয়েল মনিনার পক্ষে তাকে একা আটকানোটা একটু কঠিন হতে পারে। তাই জুলিয়ানো সিমিওনি সেখানে একটা ভালো অস্ত্র হতে পারেন। অবশ্য অনেকে বলতে পারেন যে রড্রিগো ডিপলেরও একই রকমের কাজ থাকতে পারে, রাইট ব্যাকের সাথে অনেকটুকু কাছাকাছি থাকা এবং এখানে ভিনি জুনিয়রকে আটকানো, যেটা এর আগে অনেকবারই কিন্তু ডিপল এই কম্বিনেশন তৈরি করে প্রতিপক্ষের উইঙ্গারকে আটকেছেন। এখন যদি ফরমেশনটাতে টুইক করা হয় এবং সিমিওনি থেকে যান, তাহলে এটা একটা 4-3-3 ফরমেশন হবে। সেক্ষেত্রে লিয়ান্দ্রো পারেদেস বাদ পড়বেন। সেক্ষেত্রে সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডে এনজোকে রেখে রাইট সাইডে ডিপল এবং লেফট মিডফিল্ডে অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, ফাইনাল থার্ডে লেফট উইং কিংবা লেফট সাইডের হাফ স্পেস ব্যবহার করার ক্ষেত্রে থিয়াগো আলমাদা, রাইট সাইডে একই রকমের একটা রোলে জুলিয়ানো সিমিওনি এবং লোন ফরওয়ার্ড হিসেবে শেষ পর্যন্ত হুলিয়ান আলভারেজ থাকবেন। তবে এটা 4-3-3 স্টার্টিং হলেও শেষ পর্যন্ত সিমিওনি যেহেতু নিচে নামবেন এবং আলমাদাকেও যেহেতু ড্রপ করতে হবে, এটাকে 4-4-2 বা ক্ষেত্র বিশেষে 4-5-1-এর মতো মনে হতে পারে। খুব বেশি পরিবর্তন আসবে না। আসলে রড্রিগো ডিপলের পরে কে আসলে জায়গাটা হারাচ্ছেন, এটাই একটা প্রশ্নের জায়গা। নিকো পাস থেকে শুরু করে বাকি প্লেয়ারদের বদলি হিসেবে সুযোগ এই মুহূর্তে দেখতে পাচ্ছি, স্টার্টিং লাইনআপে সেভাবে দেখা যাচ্ছে না। অন্যদিকে ব্রাজিলকে কিন্তু একটা বড় রকমের পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হবে। সাসপেনশন জনিত ইস্যু এবং অন্যান্য ইনজুরি সংক্রান্ত ইস্যুর কারণে সব মিলিয়ে 6টার মতো পরিবর্তন আসতে পারে, এমনই একটা ইঙ্গিত দিয়েছে এই মুহূর্তে ব্রাজিল কেন্দ্রিক প্ল্যাটফর্ম, বিশেষ করে গ্লোবো। আপনারা নিশ্চয়ই গোলকিপার থেকে শুরু করে পরিবর্তনগুলো দেখতে পাচ্ছেন এই ছবিতে, যেখানে বেন্তো মুরিলো রয়েছেন, ওয়েসলি যুক্ত হতে পারেন রাইট ব্যাক পজিশনে। মিডফিল্ডে আন্ডের সাথে জোয়েলিনটনকে দেখা যেতে পারে। ব্রুনো গিমারেসের সার্ভিসটা খুবই বাজেভাবে মিস করতে পারে আসলে ব্রাজিল এই ম্যাচের কনটেক্সটে। ফাইনাল থার্ডে রাফিনা, ভিনিসিয়াস জুনিয়র, রড্রিগোকে সেন্টার ফরওয়ার্ড হিসেবে রেখে হয়তোবা স্যাভিনো ম্যাচটা স্টার্ট করবেন। স্যাভিনো স্টার্ট করার কথা বলা হচ্ছে কারণ ট্রেনিং গ্রাউন্ডে ডরিভাল জুনিয়র এই জিনিসটা কিন্তু ট্রাই করেছেন। এটা যদি হয় তাহলে দুই সাইডে ভিনি জুনিয়র এবং স্যাভিনো এবং মাঝখানে রাফিনা, উইং বেসড একটা সিস্টেমের বিপক্ষেই কিন্তু আসলে আর্জেন্টিনাকে খেলতে হবে। তার মানে রাইট ব্যাক পজিশনে নাহুয়েল মলিনা, লেফট ব্যাক পজিশনে গত ম্যাচে দুর্দান্ত খেলা ত্যাগলেফিকোর বিশাল একটা পরীক্ষা। একই সঙ্গে রাফিনাকে মাঝখানে জায়গাটাতে আটকাতে হবে। দুর্দান্ত ফর্মে থাকে এই প্লেয়ারটা, কিন্তু রীতিমতো হুঙ্কার দিয়ে রেখেছেন নিজে গোল করবেন এবং দলকে জেতাবেন। রাফিনাকে আটকানোর জন্য ডিফেন্সিভ মিডফিল্ডে কিছু না কিছু স্পেশাল
ট্যাকটিক্স কিন্তু আর্জেন্টিনাকে নিতে হবে। এখানে ব্রাজিল বড় বড় মতো তাদের ফাইনাল থার্ডের উপর নির্ভরতা দেখাচ্ছে, অন্যদিকে আর্জেন্টিনাকে আরও একটা কাউন্টার অ্যাটাকিং ম্যাচই খেলতে হবে আমার কাছে মনে হচ্ছে। প্রতিপক্ষের আক্রমণটাকে ভালোভাবে অ্যাবজর্ভ করে তারপর সেখান থেকে কাউন্টার অ্যাটাকে দ্রুত উঠতে হবে। দেখা যাক লিওনেল স্কালোনি সেটা করতে পারেন কিনা। কোচ হিসেবে ডরিভালের জন্য কিন্তু একটা বিশাল যুদ্ধ, একটা মহারণ বলা চলে। ধন্যবাদ সবাইকে।